বন্ধুরা, আমরা দোহাইল বাজার থেকে এগোতেই 1 কিলোমিটার এগোতেই যে মৌসা গ্রামে প্রবেশ করছি, এখানটায় প্রবেশ পথ ওই ঘোষপুরের মসজিদ এবং এটি মৌসা গ্রামের এই যে পুকুর, ঘোষপুর এবং মৌসা গ্রামের সীমান্ত এলাকা। এখানে আমরা আগেই বলেছি আজকে আপনাদেরকে মৌসা গ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সবকিছুই দেখাবো, প্রকৃতি দেখাবো। তো পাশেই দেখছেন একটি পুকুর। এই পুকুরটি তৎকালীন ব্রিটিশ পিরিয়ডে কার্তিক দে নামক এক ভদ্রলোকের ছিল। এই কার্তিক দে তৎকালীন সমাজে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং তিনি সমাজ পরিচালনা করতেন। তার অনেক জমি জমা ছিল এবং তিনি সমাজের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। সেই কার্তিক দে 1947 সালে দেশ ভাগের সময় পশ্চিমবঙ্গে পাড়ি জমান এবং গোলামদি মোল্লার সাথে তার বন্ধুত্ব থাকার কারণে গোলামদি মোল্লা তার কাছে এই সম্পত্তি হস্তান্তর করে যান। এই গোলামদি মোল্লার ছেলে নওশের মোল্লার ছেলে পান্নু মোল্লা বালিদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, তারাই এই পুকুরটি এখন ভোগ করছেন এবং তার সহায় সম্পত্তি সব। চলুন আপনাদেরকে নিয়ে যাই মৌসা গ্রামে। মৌসা গ্রামের প্রকৃতি, মৌসা গ্রামের সংস্কৃতি, মৌসা গ্রামের ইতিহাস, ঐতিহ্য সব আজকে আপনাদেরকে পরতে পরতে দেখানোর চেষ্টা করব। চলুন মৌসা গ্রামে। বন্ধুরা, এই যে চা ধরে আছি এমন একটি জায়গায়, হাতে চায়ের পেয়ালা, চায়ের চুমুক দিচ্ছি। জিন্না ভাইয়ের হাতের চা। তার মানে এই যে মৌসা গ্রাম, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার একেবারে বালিদিয়া ইউনিয়নের মৌসা গ্রাম এবং দিঘলহাটা গ্রাম, নিখড়হাটা গ্রাম, এই নিখড়হাটা গ্রাম এবং মৌসা গ্রাম দুটি পাশাপাশি অবস্থান, একেবারে ভাই ভাই অথবা ভাই বোনের মতো। তো এই দুটি গ্রামের মাঝখানে একটি মোড় রয়েছে, জিন্না মোড়। এই জিন্না মোড়টি যার নামে হয়েছে আমাদের এই জিন্না ভাইয়ের চায়ের দোকান। এই চায়ের দোকানটি অত্যন্ত নান্দনিক ভাবে, সুন্দর ভাবে যে পাটকাঠির চালা এবং এখানে বাঁশের যে এটার কি বলে, এটা চটা এবং বেঞ্চ, আর ওদিকে কাঠের বেঞ্চ, আর এদিকে সুপারির কাঠ, সুপারি কাঠের সুপারি গাছ ফেড়ে যে কাঠ তৈরি করে সেটা দিয়ে চৌকি বানানো। এরকম পরিবেশে গ্রামের মানুষ সন্ধ্যায়, বিকেলে এবং সকালে চায়ের, আমি যেভাবে চায়ে চুমুক দিচ্ছি, এখানে গ্রামের মানুষ এসে চায়ে চুমুক দেয় এবং গ্রামের পরিবেশ, দেশের পরিবেশ, রাজনৈতিক পরিবেশ সবকিছু নিয়ে এখানে আলোচনা হয়। আমরা জিন্না ভাইয়ের চায়ের দোকান থেকে সবাইকে আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এখানে চা পান করতে আসবেন। জিন্না ভাই অমর হোক, জিন্না ভাইয়ের চায়ের দোকানের দীর্ঘতা পাক। গ্রামের লোক ছিল ভালো, আপনার খুব ভালো খেলতে পারতো, নৌকাবাজি রামদাও গুলোইতো। আচ্ছা, সেই মৌসা গ্রামের লাঠি খেলোয়াড় গুলোর নাম কি? খেলতো আমানত মোল্লা, আজাহের মোল্লা নাকি, আজাহের মোল্লা, তারপরে আতা মোল্লা, মোকসেদ শেখ, তারপরে আর কি নাম, চান সর্দার, বড়লিয়া চান সর্দার, ওনার ছেলে পেলে নিয়েও খেলতো। খুব ভালো লাঠি খেলতো, একবার মানে মারা গেছে, তাকার জন্য সবাই দোয়া করে, তাকার আলাপ আচরণ খুব ভালো ছিল। সবচেয়ে সুনামধন্য লাঠি খেলোয়াড় কে ছিল? আমানত মোল্লা, মোকসেদ শেখ, চান সর্দার, সবাই ভালো ছিল, কারো সাইডে কেউ কুমানা। এখন কি হয়, লাঠি খেলা হয়? এখন অনেক আগে বিলীন হয়ে গেছে, এখন আর হয় না, ভুল ভবিষ্যৎ হয়। এখানে ওই যাত্রা হতো আগে। হ্যাঁ, যাত্রা তো তারাই যাত্রা করতো কারা? যাত্রা করতো নলিন শাহ, নগেন শাহ, তারা এখন নাই। তারপর কালীপদ শাহ, মনিরুদ্দিন সাহা, তারপর নগেন শাহ, এরাই করতো। ভূতনাথ বাবু, এরাই যাত্রা করতো, এরা যাত্রা করতো।
এই মৌসা গ্রামে রয়েছে রাজা সীতারাম রায়ের রাজবাড়ি, অর্থাৎ এখানে সেনা ক্যাম্প ছিল। সেই সেনা ক্যাম্পের চারিদিকে এখানে গড় ছিল এবং এই যে এখানে অনেকগুলো জলাশয় দেখছেন, আমরা পরপর অনেকগুলো পুকুর দেখতে পাচ্ছি। এখনো আমরা সেই রাজবাড়ির সন্ধান পাইনি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা রাজবাড়িতে যাব এবং ওই রাজবাড়ি, ওখানেই ব্রিটিশ আমলের কুঠিবাড়ি ছিল, সেই কুঠিবাড়িটিও আপনাদেরকে দেখাবো। আমরা জানতে পারলাম যে এই যে পুকুরগুলো দেখছেন, চারিদিকে পুকুর, এবং এখানেই সীতারাম রায়ের রাজবাড়ি। এখানে যে সেনা ক্যাম্প ছিল, সেনা ক্যাম্পের চারিদিকে জলাশয় ছিল, সেটা ইতিহাসেরই একটা অংশ। রাজা সীতারাম মাগুরার একটি ঐতিহ্যের নাম, একটি ইতিহাসের নাম। আমরা ওই যে বাগান দেখতে পাচ্ছি, ওই বাগানে তার রাজবাড়ির ধ্বংসাবশেষ রয়েছে এবং এই চারদিকে দেখুন একেবারে জলাশয়। ওই রাজবাড়িটাকে প্রোটেকশন দেওয়ার জন্য ওই সীতারাম রায়ের আমলে ওইটাকে চারদিকে গড় জলাশয় করে রাখা হয়েছিল, যেটাকে বলা হতো গড়। এটা দেখছেন এই যে পুকুরগুলো, এইগুলোই হচ্ছে সেই রাজা সীতারাম রায়ের খনন করা। আমরা এগিয়ে যাচ্ছি এই সমস্ত জলাশয়ের ভিতর দিয়ে এবং এই কলা বাগানের ভিতর দিয়ে, সামনে বাঁশঝাড়। এটি একটি একেবারে সেই দুঃসাহসিক অভিযানের মতোই। আমরা অন্ধকার নেমে আসছে, সূর্য পশ্চিম দিকে হেলছে, আর আমরা এখন অন্ধকারমুখী হচ্ছি, অন্ধকারের দিকে যাচ্ছি। আমরা সেই কুঠিবাড়ি এবং রাজপ্রাসাদের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখা যাক আমরা সেই কাঙ্ক্ষিত সেই রাজবাড়িতে আমরা পৌঁছতে পারি কিনা। আমরা কিন্তু এসে গেছি সেই অন্ধকার পেরিয়ে বাঁশ বাগানের ভেতরে। অন্ধকার কুঠিবাড়ি, এখনকার যে কুঠিবাড়িগুলো এবং প্রাসাদগুলো, তার কোনো নিদর্শন নাই, কিন্তু জায়গাটি এখন রয়েছে এবং এখানে বাঁশঝাড়। আগে আমরা কুঠির খাল, সেই বামনখালী কুঠিবাড়ি দেখিয়েছিলাম, সেই বামনখালী কুঠিবাড়িও এরকম গাছের ভিতরে ছিল। সেখানে তো একটু ধ্বংসাবশেষ ছিল, আর এদিকে আমরা পেয়ে গেছি এই যে সেই বাড়ির ধ্বংসাবশেষ। এখনো এই যে বাড়ির ধ্বংসাবশেষ রয়ে গেছে। এটাই যে কুঠিবাড়ি, যেই রাজপ্রাসাদ, যাই বলি না কেন, এলাকার লোক জানালেন যে রাজপ্রাসাদ এবং মৌসা কুঠিবাড়ি একই কথা। এবং এর পাশে দেখেন একেবারে প্রত্যেক পাশেই জলাশয়। এই রাজবাড়িটাকেই নিরাপত্তা দেওয়ার জন্য চারপাশে জলাশয় খনন করা হয়েছিল, যেটাকে গড় বলা হতো। এই যে পাটাতন রয়ে গেছে, এই পাটাতন এই সেই কুঠিবাড়ি বা রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব ঘুরে ঘুরে এই মৌসা গ্রামের ঐতিহ্য, ইতিহাস, সব কিছু, এখানকার জনজীবন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সব কিছু আপনাদেরকে এক এক করে দেখিয়ে যাচ্ছি। আপনারা সপ্তক মিডিয়ার সাথেই থাকুন, সপ্তক মিডিয়ার পাশে থাকুন। এই যে দেখুন দেবদারু বন, সুপারি গাছ, নারকেল গাছ, সব কিছু মানে বিভিন্ন ধরনের বৃক্ষরাজির ভিতরে এই কুঠিবাড়িটি অন্ধকারের ভিতরে কালের সাক্ষী হয়ে টিকে আছে। সবাই রাজা সীতারামের রাজবাড়ি দেখিয়েছে, রাজবাড়ি বলেই জানে। এবং একটি
মোহাম্মদপুরের রাজবাড়ি এবং মৌসা গ্রামের রাজবাড়ি, দুইটি রাজবাড়ি, সীতারামের দুইটি রাজবাড়ি রয়েছে এবং সীতারামের খনন করা অনেকগুলো পুকুর রয়েছে। যে অনেক জায়গা জুড়ে এই কুঠিবাড়িটি ছিল, এই প্রাসাদ ছিল এবং প্রত্যেক পাশেই জলাশয়। আমরা দেখিয়ে এলাম যে জলাশয়ের মধ্য দিয়ে কিভাবে, ঝুঁকির মধ্যে দিয়ে, বাগানের মধ্য দিয়ে, এই সমস্ত জঙ্গলের মধ্য দিয়ে আমরা এগিয়ে আসছি। ওই পাশে জলাশয় থাকলেও এই পাশে জলাশয় সেরকম নাই, তবে এখানে সবজি চাষের ক্ষেত রয়েছে। মাগুরা জেলায় এরকম অগণিত ইতিহাসের অংশ এখনো ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে। আমাদের যে সংরক্ষণ বিভাগ, ইতিহাস সংরক্ষণ বিভাগ, আমাদের যে পর্যটন বিভাগ, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই মাগুরা জেলার এই যে ইতিহাসগুলো, এখানে মাগুরা জেলায় বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হতে পারে। এখানে কত কিছু রয়েছে, কত ইতিহাস রয়েছে, ইতিহাসের অংশ রয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। আমরা এইভাবে সপ্তক মিডিয়ায় আপনাদেরকে পর্যায়ক্রমে সব কিছু দেখাচ্ছি, জানিয়ে যাচ্ছি। আমরা এই পড়ন্ত বিকেল বেলাতেও ঝুঁকি নিয়ে এই সাপ এর ভয় তোয়াক্কা না করে আমরা কিন্তু এখানে এসেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, শুধু জানানোর চেষ্টা করছি মাগুরাকে, মাগুরা জেলার ঐতিহ্যকে, মাগুরা জেলার ইতিহাসকে। আপনারা অবশ্যই এটি উপভোগ করছেন, অবশ্যই এই কুঠিবাড়িটি বা সীতারাম রায়ের রাজপ্রাসাদ দেখে আপনাদের ভালো লাগছে। বন্ধুরা, মৌসা গ্রামের মাঠে ঘুরতে ঘুরতে আমরা এখানে কৃষিকাজের একটি উপাদান পেয়ে গেলাম। উপাদান বললে একরকম, আবার যদি যন্ত্র বলি সেটি অন্যরকম। এটা কৃষিকাজের উপাদানই আমরা বলতে পারি। এটির নাম হলো নাংলে। এই যে আমাদের কয়েকজন ভাই এখানে তারা পেঁয়াজ লাগাচ্ছেন, এই যে পেঁয়াজ লাগাচ্ছেন, এইটার চারাগুলোকে কি বলা হয়, মুড়ি নাকি দানা? পেঁয়াজের চাষ দুই ভাবে করা হয়, একটা হচ্ছে দানা পেঁয়াজ আর একটা মুড়ি পেঁয়াজ। এখানে পিলি করে টানা হয়েছে, পাশে পেঁয়াজের ক্ষেত, এই যে দেখুন এখানে পেঁয়াজ লাগানো হয়েছে এবং সেচ দেওয়া হয়েছে, পাশেই সরিষা ক্ষেত, মসুরি ক্ষেত। এবং এই কৃষক ভাইদের পাশাপাশি যারা প্রতিবেশী হিসেবে রয়েছে কবুতর। আমরা যে রাস্তা দিয়ে এসেছি, রাস্তায় দেখুন একেবারে সারি সারি আম গাছ, আম্র কাননের মতো, এবং কিছু দূরেই বাঁশের ঝাড়। সব ধরনের বৃক্ষই আপনারা এই গ্রামের ভেতর এলে পাবেন। আমরা মৌসা গ্রাম ঘুরতে ঘুরতে বিভিন্ন মাঠ আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু মৌসা গ্রামে কয়টি মাঠ আছে এবং এই মাঠের কোনো নাম আছে কিনা আমরা সেটি এখন জানবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তো এই মৌসা গ্রামে কয়টি মাঠ আছে? 5টা মাঠ আছে। 5টি মাঠ। এই মাঠগুলোর কি আলাদা আলাদা কোনো নাম আছে? নাম আছে। কি কি নাম? আপনার একটা আসলে বাগবাড়ির মাঠ কয়, বাগবাড়ির মাঠ। এটি আপনার বলে সোনাকন্দর, সোনাকন্দরের মাঠ। সোনাকন্দরের মাঠ। একটা আছে বেড়াকন্দরের মাঠ, বেড়াকন্দরের মাঠ। একটা বলে আপনার আজরা মাঠ, আজরা মাঠ। আর আপনার এই পাশে একটা বলে লোকে মৌসা মোল্লাপাড়ার মাঠ। আচ্ছা, এই নামগুলো এই যে বললেন, এই নামগুলো হওয়ার পিছনে কারণটা কি? আসলে আমরা তো ছোটবেলা থেকে ওটা শুনে আসতেছেন।